গল্প আত্মহত্যার নেপথ্যে। গল্পকার সাদিয়া আক্তার। কথা তাহমিদ তামিম। পর্ব ৭। রবিনের উত্তর কি ছিল শোনা যায় না, কিন্তু রবিন হয়তো বিশেষ কোনো তথ্য দিয়েছে, যার ফলে আলভির হাসি মাখা মুখটা ভীষণ রকমের গম্ভীর হয়ে যায়। কিছুক্ষণ নীরব থেকে আলভি পুনরায় বলে, তুমি এখনই শান্তানুকে আবার ডাকবে। যে কোনোভাবে ওই অ্যাপ ওপেন হওয়া চাই। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। কল কেটে দিয়ে আলভি আবার কেসের ঘটনার ছকে চোখ বুলাচ্ছিল, কিছু একটা নজর কাড়ে। তড়িঘড়ি রবিনকে মেসেজ দিয়ে একটা ইনফরমেশন বের করতে বলে। আপন মনে রুমে পায়চারি করছে আলভি। এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। হাফ ডিউটি শেষে দুপুরে বাড়িতে আসেন ইন্সপেক্টর শাম। এসেই সোজা চলে গেলেন গোয়েন্দা আলভির কক্ষে। তিনি নিজেও হয়তো থানায় কাজে মনোযোগ দিতে পারেনি। এই কেসের তদন্তে তার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কি হে গোয়েন্দা সাহেব, কি এত ভাবছেন? কিছু অসামঞ্জস্য জিনিস দেখতে পাচ্ছি। হয়তো ডাকাতির পরে অনেক কিছুই সহজ হয়ে যাবে। দোহাই, আমি পুলিশ মানুষ, এসবের কি দরকার? সার্চ ওয়ারেন্ট? যতটুকু বুঝেছি, এখানে লম্বা হাতওয়ালা লোক আছে। ওয়ারেন্ট নিয়ে যাওয়ার আগেই সবাই সতর্ক হয়ে যাবে। কাদের কথা বলছেন মিস্টার আলভি? শীঘ্রই প্রকাশ্য। আচ্ছা মিস্টার সামস, সেন্ট্রাল কলেজের প্রিন্সিপালের পরিবার কোথায় থাকে? পাচুলিয়াতেই। ছেলেমেয়েদের বয়স কেমন হবে? উচ্চ মাধ্যমিকের ছাত্র বড়টা। কতই বা হবে? এই 16 বা 17। আর অন্যরা? দুটো যমজ মেয়ে আছে, এই 10-11 বছর হবে। কেন বলুন তো? এখন পর্যন্ত যারা খুন হয়েছে, বয়সের তফাৎ থাকলেও প্রায় সবাই উচ্চ মাধ্যমিকের ছাত্র। বয়সের বিবেচনায় শিপনই বড়, কিন্তু শিপনের আম্মা মানে রহস্য। রহস্য। শিপন কিন্তু এটাও বলেছিল ওর মাও নাকি পাক মুক্ত করেছে সবাইকে। তাহলে এই হত্যাকাণ্ড কি অনেক পূর্বের? দেখা যাক। বলছিলাম মিস্টার শামস, আমি একটু বেরোবো, চলুন না। না মানে একাই? বললেই হয় ইনভেস্টিগেশনে যাচ্ছেন। হালভি স্মিত হাসেন। নতুন কোনো আপডেট? উনি আমাদের ডাইভার্ট করতে চাচ্ছে। কিভাবে? রবিনের কাছে গতকাল এক পেশেন্ট এসেছিল। ভিকটিম ভেবে তার ব্লাড টেস্ট করা হয়। কি রিপোর্ট এসেছে? নর্মাল। মাথা চুলকে ইন্সপেক্টর শামস বলেন, তাহলে কে ছিল সে? আলভির প্রশ্নের জবাবে নীরব থাকে। দুপুরের খাবার খেয়ে ইন্সপেক্টর শামস চলে যান থানায়। আলভি তখন রুমের ভেতরে ছদ্মবেশ ধারণ করতে ব্যস্ত। মাথায় ঝাঁকড়া সাদা চুল, চোখে মোটা কাচের চশমা, চেহারায় দরদারি। শার্টের নিচে কিছু কাপড় দিয়ে নকল স্থূলাকার ভুঁড়ি, হাতে একখান লাঠি। আলভি নিজেকে আরেকবার গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বেরিয়ে যায়। সেন্ট্রাল কলেজ মাঠ। বিকেলে কলেজের ছেলেরা সবাই এই মাঠে আসে খেলতে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে নানা ধরনের খেলায় ব্যস্ত বাচ্চারাও। এলাকার কিছু মানুষজন আসছে বৈকালীন ভ্রমণে। আলভি একটি বেঞ্চিতে বসে আছে, হাতে তার ইংরেজি সাহিত্যের নভেল। তবে তার সৈন্য দৃষ্টি মাঠের আগত প্রতিটি ছাত্রকে নিরীক্ষণ করছে। কিছুক্ষণ পর 10-12 জনের একটি দল আসে মাঠে। বোঝাই যাচ্ছে তারা একজনকে বেশ প্রাধান্য দিচ্ছে, ঘিরে রেখেছে তাকে। ছেলেদের সেই দলটা আলভির থেকে 2 বেঞ্চি পরে এসে বসে। কোন কারণে নেতা গাছের ছেলেটির মন ভালো নয়। অন্যরা খেলায় ব্যস্ত হয়ে গেলেও সেই ছেলেটি চুপচাপ সেখানেই বসে থাকে। আলহি এবার গা ঝাড়া দিয়ে ওঠে দাঁড়ায়। হাতে লাঠিটা নিয়ে সামনের দিকে কিছুটা ঝুঁকে হেঁটে ছেলেটির পাশে এসে বসে। এতেও ছেলেটির মধ্যে খুব একটা ভাবান্তর হয় না। সে দিব্যি সামনে তাকিয়ে আনমনে বসে আছে। আলভি এবার একটু গলা খাকারি দিয়ে
বৃদ্ধের কণ্ঠে বলে, দাদু, তোমার নাম কি? সারোয়ার। নামটা শুনে আলফি ভ্রু কুঁচকে তাকায় ছেলেটির দিকে, আবার জিজ্ঞাসা করে, তা তুমি কি প্রিন্সিপালের ছেলে? জি। আচ্ছা বেশ, তোমার মন খারাপ নাকি? না। মনে হচ্ছে কোনো উত্তর খুঁজছ। এবার ছেলেটি নড়েচড়ে বসা বলে, দাদু, মানুষ যখন কোনো অন্যায় করে তখন তার খারাপ লাগে না? বিবেকহীন মানুষের অবস্থা হলো উন্মাদ লোকদের মতো, বুঝলে? ও, তারপরও এই পাপের বোঝায় কিভাবে বয়ে বেড়ায় হাসি মুখে? পাপ মুক্তি? আপনিও জানেন? না, তুমি বললে। কি ধারণা তোমার এ সম্পর্কে? আত্মার বিসর্জন। আলভিয়াম উত্তরের জন্য অনুমান করছিল, কিন্তু সামনাসামনি এ কথা শুনে হতবিহ্বল হয়ে যায়। নিজেকে সামলিয়ে জিজ্ঞাসা করে, এটা আবার কেমন কথা? দাদু, বুঝবেন না, বুঝিয়ে বলো। কিন্তু মনে হয় ছেলেটি উত্তর দিতে চায় না, সে বরং পাল্টা প্রশ্ন করে, আচ্ছা দাদু, আপনাকে তো আগে দেখিনি, নতুন নাকি? হ্যাঁ, ঘুরে বেড়ানো আমার শখ, তাই এবার এলাম পাঁচুলিয়া। আমাদের পাঁচুলিয়া শহরটা অনেক সুন্দর। তুমিও ঘুরে বেড়াও বাছা, এভাবে উদাস কেন? ছিলাম দাদু, কিন্তু কিন্তু চুপ থাকে সার্ভার। আচ্ছা বেশ, তুমি হুলিয়া শহরে গেছো কখনো? না দাদু। শোনো বাছা, জীবনে অনেক প্রশ্ন আসে, যেগুলো তাৎক্ষণিক উত্তর বা সমাধান পাবে না। তবে এর জন্য কখনো হতাশ কিংবা ভুল সিদ্ধান্ত নেবে না, বুঝলে? জি দাদু। আলভি একটু ভেবে বলে, তা বাছা, গতকাল কি তোমার মন খারাপ ছিল? হুম। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো, এক্সাম চলছে। কাল ছিল? হুম। আচ্ছা দাদু ভাই, আজ আসি, মন দিয়ে পড়াশোনা করবে। আলভি মাঠ পেরিয়ে একটু আড়ালে যেয়ে নিজের ছদ্মবেশ পাল্টে থানায় যাবার জন্য রিকশায় চড়ে বসে। পথিমধ্যে শান্তানু কল করে জানায় ট্রুথ অ্যান্ড ডেয়ার অ্যাপটি ওপেন হয়েছে। সম্ভাব্য সব নির্দেশনা দেয় আলভি। ঝড়ের পূর্বাভাস পেয়ে রবিনকে একটা মেসেজ দিয়ে রাখে। ঘড়িতে সন্ধ্যা 7টা। আলভি থানার ভিতরে প্রবেশ করে সোজা ইন্সপেক্টর শামসের কামরায় যেয়ে উপস্থিত হয়। ইন্সপেক্টর শামস বেশ অবাক হয়ে যান, ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, কি ব্যাপার মিস্টার আলভি, হঠাৎ? আলভি ব্যস্ত হয়ে বলে, একজন ছেলেকে কিছুদিন আপনার হেফাজতে রাখতে হবে, একদম গোপন থাকবে। কে, কি করেছে? এত বলার সময় নেই, দ্রুত চলুন আমার সাথে। কোথায় রাখবো? থানা সেভ হবে না, আপনার বাসায় রাখা যাবে? হ্যাঁ, কিন্তু কে সে? খুনির দোসর। তো চলুন তাড়াতাড়ি। ইন্সপেক্টর শামস আলফির নির্দেশনা মতো ব্যস্ত এক চৌরাস্তার মোড়ে এসে বাইক থেকে নামে। মাস্ক পরে আলফি নিজেকে ঢেকে নেয়, চোখের ইশারায় ইন্সপেক্টর শামসকে অনুসরণ করতে বলে। শুনশান এক গলির মুখে এসে দুজন আড়ালে গা ঢাকা দিয়ে অপেক্ষা করতে থাকে কারো জন্য। নিরিবিলি রাস্তায় কারো পথ চলার ক্ষীণ শব্দ ভেসে আসতে আলভি একটু উঁচু হয়ে দেখে নেয় অগন্তুক আর কেউ নয়, বরং তাদেরই কাঙ্ক্ষিত মানব। লোকটি চাদর মুড়িয়ে চুপি চুপি কোথায় যেন যাওয়ার জন্য সেই গলির মুখে এসে দাঁড়ায়। আলভি আর ইন্সপেক্টর শামস একসাথে তাকে পিছন থেকে ঝাপটে ধর। কিছুক্ষণ ধস্তাধস্তির এক পর্যায়ে আলভি লোকটির কাঁধে আঘাত করে জ্ঞান হারায়। ইন্সপেক্টর শামস বাইক নিয়ে দ্রুত এগিয়ে আসলে আলভি 5 কোলা করে লোকটিকে মাঝে বসিয়ে নেয়। বাইকে করে 15-20 মিনিটের মধ্যে তারা বাড়ি পৌঁছে যায়। লোকটির জ্ঞান ফিরে আসে, আবার হতাহতের জন্য চেষ্টা করলে ইন্সপেক্টর শামস এবার তাকে দড়ি দিয়ে বেঁধে একটা ঘরে ফেলে রাখেন। আলভি ঘরের বাইরে পায়চারি করছিল। ইন্সপেক্টর শামস বেরিয়ে আসলে বলে, মিস্টার শামস, একে তো এভাবে রাখা ঠিক হবে না। ব্যাটা ঝামেলা করতে পারে। দেখুন, আজকে রাতটাই হয়তো সময় পাবো। তাহলে আপনার ডাকাতি? আমি রবিনকে থানায় যাওয়ার সময় মেসেজ দিয়েছিলাম, ও আর হয়তো 15 মিনিটের মধ্যে চলে আসবে। আচ্ছা, আমি তাহলে পাহারায় থাকছি। বেশ। আর হ্যাঁ, আমি যদি আটকা পড়ি কোনোভাবে, রবিনকে সব জানায় রাখবো। বাকি ইনভেস্টিগেশন সেভাবেই করবেন।
দোয়া করি কিচ্ছু হবে না, আপনি সেফ থাকবেন। ধন্যবাদ। রবিন এসে পৌঁছায়। আলভি ওকে দ্রুত ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নিতে বলে। অতিথি আসা উপলক্ষে সন্ধ্যাকালীন ভোজে মিসেস শামস বেশ কিছু নাস্তার প্লেটার রেডি করে রাখেন। রাত 10টা বাজলে রবিনকে সঙ্গে নিয়ে আলভি বেরিয়ে যায়। দুজনেই কালো রঙের শার্ট প্যান্ট পরা, চেহারা কালো মাস্কে আবৃত। রাত 11টা, পাঁচিলিয়া সেন্ট্রাল কলেজ। প্রায় 30 মিনিট হলো আলভি রবিন ঝোপের আড়ালে ঘাপটি মেরে বসে মশার সাথে যুদ্ধ করে যাচ্ছে। হোস্টেলের ছেলেরা যে যার রুমে চলে গেছে। ওয়ার্ডেনও সব কিছু চেক করে নিজের কামরায় চলে যান। ফিসফিসে রবিন বলে, আলভি, এখন তো সবাই রুমে চলে গেছে, ধৈর্য ধর বন্ধু, গার্ডরা এখনো সজাগ। বলতেই কই থেকে যেন ওদের দিকে টর্চের আলো পড়ে। আলভি রবিনকে ঝাটকা টান দিয়ে মাটির সাথে মিশিয়ে শুয়ে যায়। রবিনের মধ্যে চরম উত্তেজনা, বুকের ঢিপ ঢিপ শব্দে যেন নিজ কানে শুনতে পাচ্ছে। আলোটা সরে গেলে আলভি দীর্ঘশ্বাস নিয়ে বলে, দেখেছো, পিছনের দিকটাও এরা চেক করে। ভিতরে ঢুকবো কিভাবে? একটু এগোলেই ভাঙা দেয়াল পাবে, কোনোভাবে গা গালিয়ে ঢুকতে হবে। আলভি চারদিকে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে রবিনকে ইশারা করে পিছু পিছু আসতে। কলেজের পিছনের এই দেয়ালটা অর্ধেক ভাঙা। দুজনেই ছোট লাফ দিয়ে ঢুকে যায় কলেজ সীমানায়। একটা জানালার দিকে ইশারা করে আলভি রবিনকে বলে, এইটাই প্রিন্সিপালের কামরা, কিন্তু সে পর্যন্ত পৌঁছাতে হলে তাদের বিল্ডিংয়ের সম্মুখ গেট দিয়ে ঢুকতে হবে। তবে সমস্যা হলো সেখানেও একজন গার্ড থাকে। আলভি রবিন গার্ড রুমের বাঁ দিকে অন্ধকার গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে। মধ্যবয়স্ক গার্ড তখন কারোর সাথে ফোন আলাপে ব্যস্ত ছিল। আলভির চোখের ইশারায় রবিন পরপর দুটো ঢিল ডান দিকে ছুঁড়ে মারে। হঠাৎ এমন শব্দে গার্ডের দিকে টর্চ জ্বালিয়ে যেতেই এরা চুপিসারে ঢুকে যায় কলেজের বিল্ডিংয়ের ভেতর। মৃদু আলো জ্বালানো লম্বা করিডোর। সিসি ক্যামেরা থেকে গা বাঁচিয়ে আলভি রবিনের হাত ধরে দ্রুত পদে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সিঁড়িতে পা দেবে এমন সময় আলভি লক্ষ্য করে উপর থেকে কারো ছায়া দেখা যাচ্ছে। তৈরি করে সিঁড়ির নিচে এসে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। উপরে গার্ড আনমনে নেমে আসে সিঁড়ি বেয়ে। তবে সমস্যা হলো লোকটা করিডোরে এসে দাঁড়িয়ে যায়। পকেট থেকে ফোন বের করে দেখা শুরু করে। প্রায় মিনিট দশেক পার হয়ে গেলেও তার নড়াচড়ার কোনো নামগন্ধ নেই। আলভি এবার বিরক্ত নিয়ে বলে, ব্যাটা সর এখান থেকে, নইলে এমন রিল বানাবো তোমাকে নিয়ে। এদিকে মশার কামড়ে বেচারা রবিন অসহায় হয়ে বলে, আর কতক্ষণ এই মহাশয় ফোন চালাবে? ভাগ্য সুপ্রসন্ন থাকায় প্রায় 20 মিনিট পরে এই গার্ডকে ডেকে নিয়ে যায় মধ্যবয়স্ক অপরজন। আলভি তারা দিয়ে দ্রুত উপরে ওঠার। দোতলার লম্বা করিডোরের শেষ মাথায় প্রিন্সিপালের কামরা। মাস্টারকে দিয়ে সন্তর্পণে তালা খুলে ভিতরে ঢোকে আলভি আর রবিন। দরজা লক করে দেয়ালে পিঠ থেকে হাঁফাতে থাকে রবিন। আলভি বলে, এমন করছো কেন? সময় কম, দ্রুত কাজে লেগে যাও। ওরা যদি আমাদের সিসি ক্যামেরায় দেখে নেয়, দেখবে, কিন্তু ততক্ষণে কেল্লা ফতে। আলভি সময় নষ্ট না করে কাজে লেগে যায়। রবিনও কিছুটা ধাতস্থ হয়ে টর্চ হাতে আলভির পাশে এসে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা ফাইল আলভির দৃষ্টি আটকায়। হাতে নিয়ে গভীর মনোযোগে প্রতিটা পাতা উল্টে দেখছিল। এটা মূলত গত বছর অনুষ্ঠিত কলেজের পুনর্মিলনীর অনুষ্ঠানের ফাইল ছিল। কত সালে কোন ব্যাচের কী শিক্ষার্থী ছিল তার ডিটেলস লিপিবদ্ধ করা। বেশ কিছু পাতা উল্টানোর পর একটি পাতার কিছু তথ্য দেখে আলভি ও রবিন দুজনেই হতবাক হয়ে পরস্পরের দিকে তাকায়। দ্রুত কয়েকটি ছবি তুলে নেয় আলভি। যা জানার ছিল তা পেয়ে গেছে। ফাইলটা জায়গা মতো রেখে যেই ওরা বের হতে যাবে তখনই শুনতে পায় কলেজ বিল্ডিংয়ের সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়েছে। চলমান গল্পটি আপনার কেমন লেগেছে, কিংবা এবার প্লট কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।